ওরে নূতন যুগের ভোরে দিস না সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে। আশা করি তোদের মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হয়েছে। যাদের রেজাল্ট মনোমতো হয়নি, হয়তো যতটা তোরা ভেবেছিলিস, যতটা আশা করেছিলিস ততটা ভালো হয়নি, তাদের জন্য একটা কথা প্রথমেই আগে বলি। আজকের ভিডিওটা যদিও ক্লাস 11-এর বায়োলজি পড়ার স্ট্র্যাটেজি নিয়ে, তবু দু একটা কথা একটু বলি। সেটা হচ্ছে যে সব সময় সব কিছু আমাদের হাতে থাকে না। আমরা একটা ভাবনা চিন্তা করে জীবনটাকে দেখি, কিন্তু জীবন আমাদের অন্যরকম একটা হয়তো এফেক্ট দেয়। আমার ভিডিওটা যখন তোরা দেখবি ততদিনে তোদের মোটামুটি ক্লাস 11-এ হয়তো অনেক স্কুলে ভর্তি শুরু হয়ে যাবে, বা অনেক স্কুলে এখনো ভর্তি শুরু হয়নি। এবার তোদের মধ্যে যারা যারা ভাবছিস বায়োলজি নিবি, তাদের জন্য আজকের আমার এই ভিডিও। আমি এসজি স্যার, ওয়েলকাম টু এসওই বাংলা 11-12। আমাদের এই চ্যানেল একদম এক্সক্লুসিভলি ডেডিকেটেড ফর তোদের মতন স্টুডেন্ট যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়াম হোক, ইংলিশ মিডিয়াম হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলে পড়ে এবং ক্লাস 11 এবং 12-এ পড়ে। আমরা জানি যে এখন ক্লাস 11 এবং 12 সেমিস্টার সিস্টেমে হয়, আর ইয়ার সিস্টেমে হয় না। এই বছরই অর্থাৎ 2025 সালেই শেষ ইয়ার সিস্টেমে এইচএস পরীক্ষা হয়ে গেল, এবং 2026 সাল থেকে কিন্তু আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সেমিস্টার, টোটাল 4টে সেমিস্টারে এইচএস পরীক্ষা দেব। তার মধ্যে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার নিয়ে আমাদের ক্লাস 11, আর থার্ড আর ফোর্থ সেমিস্টার নিয়ে আমাদের ক্লাস 12। যাদের পরীক্ষার রেজাল্ট তাদের মনের মতন হয়েছে, খুব ভালো হয়েছে, তাদের অনেক অনেক শুভকামনা, অনেক কংগ্রাচুলেশনস পরবর্তী জীবনের জন্য। আর যাদের রেজাল্ট হয়তো যতটা ভেবেছিলিস ততটা মনের মতন হয়নি, তাদের জন্য একটা কথা বলি, পিকচার আভি বাকি হ্যায়। সবে তোদের মাধ্যমিক পরীক্ষা হলো, তোদের এখন 15-16 বছর বয়স, জীবন অনেক বড়। আমি তোদের থেকে কম করে 10-12 বছরের বড়। আমি আমার জীবনে যেটুকু দেখেছি সেটুকু দেখে বলছি, মাধ্যমিকের রেজাল্টের জাস্ট কোনো ভ্যালু নেই যদি তুই 11-12টা খুব ভালো করে পড়াশুনো করিস। 11-12 তোর কেরিয়ারের সব কিছু ঠিক করে দেবে। তুই তোর ভবিষ্যৎ জীবনে কি হতে চাইছিস সেটা কিন্তু মাধ্যমিকের রেজাল্ট ঠিক করে দেয় না। আমি তোদের থেকে অনেক বড়, আমি তোদেরকে এই কথাটা অ্যাসিওরেন্স দিয়ে বলছি যে মাধ্যমিকের রেজাল্ট যদি 2-5 নম্বর কমও হয়, আমি 11-12-এ আবার শূন্য থেকে শুরু করে একটা 5তলা বড় ইমারত তৈরি করতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার যদি আমার মাধ্যমিকের রেজাল্ট ভালো হলো না, সেই শোকে, সেই দুঃখে আমি যদি আমার ক্লাস 11-এর খুব গুরুত্বপূর্ণ এই মাসগুলো নষ্ট করে ফেলি, এক একটা দিন খুব গুরুত্বপূর্ণ, এক একটা দিন যদি নষ্ট করে ফেলি, আজকে মে মাস, আগামী অগাস্ট বা সেপ্টেম্বর মাসে আমাদের পরীক্ষা হতে চলেছে, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হতে চলেছে, এবং এমন একটা সিস্টেমে পরীক্ষা হতে চলেছে যেটা আমরা কেউ কোনোদিন দিইনি ওই সিস্টেমে পরীক্ষা। আমি তো নিজে ব্যক্তিগতভাবে দিইনি তোদের বয়সে, তোরাও অতীত জীবনে কখনো দিসনি, সেটা হচ্ছে ওয়েমার শিটে পরীক্ষা। তো ওয়েমার শিটে পরীক্ষার জন্য যে এক্সট্রা প্রিপারেশনটা লাগে, সেই এক্সট্রা প্রিপারেশন নেবার দিনগুলোতে যদি মাধ্যমিকে কি হয়েছে, মাধ্যমিকে আমি কত কম পেয়েছি সেইটা নিয়ে মন খারাপ করে বসে থাকিস, তাহলে কিন্তু খুব ভুল করছিস, পরে আরো পস্তাতে হবে। ক্লিয়ার? ভিডিওটা খুব বেশি বড় করব না, জাস্ট যেটুকু দরকার আমাদের জানার আমরা সেটুকু জানবো, এবং আমাদের এই আজকের যে ভিডিও, আজকের যে সেশন, সেখানে আমরা মেইনলি 3টে জিনিসের উপরে ফোকাস করব। এক হচ্ছে বায়োলজি আমি কিভাবে পড়ব, আমরা যারা বায়োলজি নিচ্ছি আমরা বায়োলজিটা কিভাবে পড়ব এই নতুন সেমিস্টার সিস্টেমে। 2 নাম্বার হচ্ছে বায়োলজি পড়ে আমি ভবিষ্যতে কি করব, আমার ভবিষ্যতে কোন কোন কাজে লাগবে বায়োলজি। ক্লিয়ার? আর 3 নাম্বার হচ্ছে আমি কোন কোন সাবজেক্ট কম্বিনেশনে বায়োলজিটা রাখতে পারবো। ক্লিয়ার? তাহলে আর সময় নষ্ট না করে আমরা প্রথমেই চলে যাই যে সেকশনটায়, সেটা হচ্ছে আমাদের সিলেবাস। আমি সিলেবাস নিয়ে খুব ডিটেইল আর যাব না, তার কারণ হচ্ছে এই চ্যানেলেই বর্ণালী ম্যাডাম তোদের সিলেবাস ডিসকাশন করেছেন, কি কি বই পড়তে হবে সেই ডিসকাশন করেছেন। তো তোরা এই চ্যানেলেই কয়েকদিন আগের একটু স্ক্রল করে গেলে কয়েকদিন আগে একটা ভিডিও পেয়ে যাবি, বর্ণালী ম্যাডামের ভিডিও। সেখানে তোরা দেখতে পাবি যে সিলেবাস ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে কি কি পড়তে হবে এবং কি কি বই পড়তে হবে। আমি তাও একটু রেখেছি কয়েকটা জিনিস একটু হাইলাইট করব বলে। যেমন দেখ,
আমাদের সিলেবাস একদম যদি আমি দেখি, আমাদের ফার্স্ট সেমিস্টারে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে আমাদের 3টে ইউনিট পড়তে হবে, তাই তো? আমাদের 3টে ইউনিট পড়তে হবে। একটা কি? একটা হচ্ছে ডাইভার্সিটি ইন লিভিং অর্গানিজমস, অর্থাৎ জীবজগতের বৈচিত্র্য। তার মধ্যে এই একটা ইউনিটের মধ্যে আমাদের টোটাল 4টে চ্যাপ্টার আছে। কি কি? জীবের জগৎ বা লিভিং ওয়ার্ল্ড, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বা জীব জগতের শ্রেণীবিন্যাস, প্লান্ট কিংডম বা উদ্ভিদ রাজ্য, এবং অ্যানিমাল কিংডম বা প্রাণী রাজ্য। এবং এই 4টে চ্যাপ্টারই তুলনামূলকভাবে একটু বেশি মুখস্থ করা ধর্মী চ্যাপ্টার, এবং যেখান থেকে এমসিকিউ সব থেকে বেশি চ্যালেঞ্জিং হতে পারে। কারণ যে চ্যাপ্টারগুলো কনসেপচুয়াল হয়, সেই চ্যাপ্টারগুলোতে যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, আমার এমসিকিউ এমনিই নেমে যাবে। যেমন ইউনিট 3 এর এমসিকিউ নামানো খুব সোজা হবে। কিন্তু ইউনিট 1 এর এমসিকিউ কিন্তু কিছু কনসেপচুয়াল জিনিস আছে 50%, বাকি 50% কিন্তু একটু মুখস্থ করার চ্যাপ্টার আছে। যেমন উদাহরণগুলো মুখস্থ রাখতে হয়, যেমন সায়েন্টিফিক নেম প্রচুর মুখস্থ রাখতে হয়। তাহলে আমার ইউনিট 1 এর ওপর কিন্তু এই দিকটা বেশি জোর দিতে হবে যে আমাকে অনেক বেশি সময় দিয়ে বারবার পড়তে হবে। কারণ যে জিনিসগুলো কনসেপ্টের ব্যাপার কম থাকে, যে জিনিসগুলোতে মুখস্থ করা জিনিস বেশি থাকে, সেই চ্যাপ্টারগুলো কিন্তু একবার ভালোভাবে পড়ার চেয়ে বারবার একটু একটু করে পড়া কিন্তু অনেক বেশি এফেক্টিভ। এটা আমার মনে হয়। আমি ব্যক্তিগতভাবে এইভাবে পড়ে সাফল্য পেয়েছি ছোটবেলা থেকে। তাহলে ইউনিট 1 এর যে 4টে চ্যাপ্টার আছে, এই 4টে চ্যাপ্টারই কিন্তু ভালোভাবে যে কোনো একটা ভালো বই নিয়ে সেই বই থেকে পড়তে হবে, এবং বারবার পড়তে হবে। মে মাসে একবার এটা নিয়ে বসতে হবে, জুন মাসে একবার এটা নিয়ে বসতে হবে, করে করে অগাস্ট মাস অবধি কিন্তু প্রত্যেক মাসে এটা পড়তে হবে। এটা কিন্তু এমন চ্যাপ্টার নয় যে আমার সিলেবাস শেষ হয়ে গেল, আমি রেখে দিলাম, লাস্টে একবার রিভিশন করলে আমার হয়ে যাবে। এমন চ্যাপ্টার কিন্তু এটা একদম নয়। নেক্সট আমাদের ইউনিট টু একটুখানি কি বলবো, একটুখানি মেশানো রয়েছে। মানে কিছু জিনিস আছে যেগুলো মুখস্থ করতেই হবে, আবার কিছু জিনিস আছে যেগুলো একদম মুখস্থ বিদ্যা দিয়ে হবে না, সেগুলো বুঝে না পড়লে হবে না। তার মধ্যে আমাদের 4টে অংশ আছে। একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের অঙ্গসংস্থান, অর্থাৎ মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস। একটা হচ্ছে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের শারীর স্থান। এবং এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু তোদের প্রচুর প্র্যাকটিক্যাল আছে। তোদের যখন প্র্যাকটিক্যাল ক্লাস স্টার্ট হবে দেখতে পাবি এই দুটো চ্যাপ্টার থেকে রিলেটেড প্রচুর প্র্যাকটিক্যাল আছে। তো যখন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করবি স্কুলে, তখন সেই প্র্যাকটিক্যালের সঙ্গে সঙ্গেই কিন্তু থিওরিটা এগোতে থাকবি। আমার মনে হয় এটাই বুদ্ধিমানের কাজ হবে। তার সঙ্গে আছে আমাদের প্রাণী কলা এবং ব্যাং। তোদের পুরনো সিলেবাসে, অর্থাৎ আমরা যে সিলেবাসে এইচএস দিয়েছি, আমাদের সিলেবাসে কিন্তু আরশোলা ছিল। ঠিক আছে? তো যবে থেকে তোদের এই সিলেবাসটা এসছে, অর্থাৎ আগের বছর থেকে তোদের কিন্তু আরশোলাটা ডিলিট হয়ে গেছে, এখন ব্যাং এসেছে সিলেবাসে। তাহলে এইখানেও 4টে চ্যাপ্টার আছে ইউনিট 2 এর আন্ডারে, এবং এই চ্যাপ্টারগুলো কিন্তু বারবার বলছি বারবার পড়ার জায়গা। এটা একবার পড়ে গল্পের মতন মুখস্থ হয়ে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, পরীক্ষায় যা এমসিকিউ দেবে নামিয়ে দেবো, হবে না। সেটা কোনটা হবে? ইউনিট 3। যদি তুই একদম প্রপারলি ঠিকভাবে কনসেপ্ট পরিষ্কার করে বুঝিস, তাহলে কিন্তু আমাদের এই 3টে চ্যাপ্টার করা খুব সহজ হবে। একটা হচ্ছে কোষের গঠন এবং কাজ, যেটা সেল দ্য ইউনিট অফ লাইফ বলা হচ্ছে। বায়োমলিকিউলস, জৈব অণুসমূহ। একটা ছোট্ট মানে কি বলবো, তোদের একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে তোরা যদি বায়োমলিকিউলস ক্লাস 11-এ বায়োলজিতে খুব ভালোভাবে ডিটেইলড পড়িস, ক্লাস 12-এর কেমিস্ট্রির একটা গোটা চ্যাপ্টার এই বায়োমলিকিউলস নিয়ে আছে, এবং প্রায় 70-80% সেম। বায়োলজিতেও যা আছে কেমিস্ট্রিতেও প্রায় 70-80% তাই আছে। দু একটা রিয়াকশন এক্সট্রা পড়তে হয়। তো এখানে আমরা যদি ভালো করে এই বায়োমলিকিউলস চ্যাপ্টারটা রেডি করি ক্লাস 11-এ আমার যদি জৈব অণুসমূহ ভালো করে তৈরি থাকে, ক্লাস 12-এর ওই চ্যাপ্টারের কেমিস্ট্রির ওই চ্যাপ্টারের অর্ধেকটা এমনি হয়ে যাবে। আর আছে আমাদের কোষের গঠন এবং কাজ, আর এই চ্যাপ্টারটা তো কমন, সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। এখানে একমাত্র তোরা মিওসিসটা খুব ডিটেইলে পড়িসনি ক্লাস 10-এ, বাকি কোষ চক্র এবং মাইটোসিস এই দুটো তো ক্লাস 10-এ যা পড়েছিস প্রায় তাই, দু একটা এক্সট্রা ইনফরমেশন হয়তো থাকে, কিন্তু প্রায় 99% কিন্তু যা মাধ্যমিকের জ্ঞান ছিল সেই মাধ্যমিকের জ্ঞান দিয়ে তোরা কোষ চক্র এবং মাইটোসিসটা করে ফেলতে পারবি। মিওসিসটা এক্সট্রা পড়তে হবে। ক্লিয়ার? তাহলে এখনো তোদের যাদের গরমের ছুটি চলছে, স্কুল খোলেনি, তোরা ভাবছিস যে আমরা কি করব এখন, আমরা বইপত্র নিয়ে, আগে এই চ্যাপ্টার দিয়ে শুরু কর না। কোষচক্র কোষ বিভাজন দিয়ে শুরু কর, লাস্ট চ্যাপ্টার দিয়ে শুরু কর।
কারণ ওটা তো নতুন করে কিছু পড়ার নেই, যা মাধ্যমিকের কনসেপ্ট তাই সেম। ক্লিয়ার? এইবার আমরা আসি মার্কসের ক্ষেত্রে। দেখ, ইউনিট 1 যেটা তোকে সব থেকে বেশি পরিশ্রমের চ্যাপ্টার, মানে আমাদের শারীরিক পরিশ্রম সবচেয়ে বেশি হবে ইউনিট 1 করতে। কেন? কারণ বারবার পড়তে হবে, অনেক এক্সাম্পল আছে, অনেক সাইন্টিফিক নেম আছে, কিন্তু ওহু আসবে মাত্র 8 নম্বর। আমাদের সময় জানিস আরো কম আসতো, আমাদের সময় 7 নম্বর আসতো, মানে যেটা পুরনো সিলেবাস ছিল সেখানে 7 নম্বর আসতো। তো এখান থেকে যাই হোক, এখন 8খানা এমসিকিউ আসবে এখান থেকে। whereas যে সেকেন্ড ইউনিট উদ্ভিদ এবং প্রাণীর অঙ্গ সংস্থান, সেখান থেকে আরেকটু বেশি নম্বর আসবে, 12 নম্বর আসবে। আর তোকে পরীক্ষায় সবচেয়ে বেশি মার্কস যেটা দেবে সেটা হচ্ছে এই কনসেপচুয়াল চ্যাপ্টার 3টে। ঠিক আছে? 8, 9, 10 যে চ্যাপ্টার 3টে, এই 3টে চ্যাপ্টার কিন্তু তোদেরকে খুব বেশি আমাদের কি বলে মার্কস দেবে, 15 নাম্বার দেবে, 35-এর মধ্যে 15 নাম্বার, নট আ ম্যাটার অফ জোক। তো থার্ড ইউনিটটা খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, আর ফার্স্ট আর সেকেন্ড ইউনিট বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। এবং বিশেষ করে এই ফার্স্ট আর সেকেন্ড ইউনিট জুলাই আর অগস্ট মাসে রিভিশন করা খুব ইম্পর্টেন্ট, কারণ জুলাই আর অগস্ট মাসে তো তুই এটা পড়ছিস, হয়তো তখন এই চ্যাপ্টারটা পড়ছিস, এগুলো সব কিন্তু মাথা থেকে বেরিয়ে যাবে যদি না বারবার নিজে থেকে রিভিশন করিস। সব হয়তো টিচাররা করাবে না, সব কিছু স্যারেরা করাবে না। যারা খুব ভালো স্টুডেন্ট হয়, যারা খুব ভালো রেজাল্ট করে, তারা কিন্তু নিজেরাও কিছু ইনপুট দেয়, নিজেরাও একটু মাথা খাটায় যে স্যার তো এগুলো এগুলো করে দিচ্ছে, আমি এগুলো এগুলো নিজে করে নিই, কারণ এগুলো তো আমি বুঝে যাবো, আমি তো এগুলো পারবো। বা যে সাইন্টিফিক নেম মুখস্থ করার ব্যাপারটা, নিজে চার্ট বানিয়ে মুখস্থ করা। ক্লিয়ার? চলো তাহলে আমরা এগোই। কি বই পড়বো স্যার? এটা একটা চিরকালের প্রশ্ন, স্যার কি বই পড়বো, কি বই কিনবো? এক একটা বইয়ের স্যার দাম করেছে 1200 টাকা, কি করে কিনবো স্যার? 2টো সেমিস্টার ছাড়া বিক্রি করছে না, একটা সেমিস্টারে শুধু বিক্রি করছে না। যারা তোরা বই কিনে ফেলেছিস এবং যা বই কিনেছিস, যেগুলো বাজারে চলে, ঠিক আছে, যেগুলো বাজারে চলে, সাতরা বল, ছায়া বল, পারুল প্রকাশনী বল, মৌলিক লাইব্রেরির বই বল, মৌলিক লাইব্রেরি না প্রকাশনী এরকম কিছু একটা আছে, যা বই তুই কিনেছিস কোনো বই ফেলনা নয়। আমি কিন্তু বারবার বলছি, আমি কোনো বই, কোনো প্রকাশনী আমাকে টাকা দেয় না, ঠিক আছে, কোনো পাবলিশারের থেকে আমি কোনো কমিশন পাই না, ঠিক আছে, কমিশন পেলেও আমি যেটা খারাপ বই সেটাকে ভালো বই বলতাম না হয়তো। কিন্তু আমি আবারও বলছি, যে বই কেন না কেন সেই বইটা কিন্তু পড়তে হবে, সেই বইটা কিন্তু শোপিসের মতন সাজিয়ে রেখে দিলে হবে না, ঠিক আছে? এবার অনেকের হয় কি, অত মোটা বই স্যার, অত মোটা বই যেটা আছে সেটা কিন্তু সবটা তোদের সিলেবাসেই নেই। তোদের বইগুলো এরকম 1000 পাতা 1200 পাতার হয়েছে দুটো সেমিস্টার মিলিয়ে, অত তোদের সিলেবাসেই নেই, ঠিক আছে? তোদের মধ্যে দু রকমের স্টুডেন্টের কথা আমি বলবো, যাদের জন্য আমার এই স্লাইডটা বানানো। আর যারা চাইছিস ভবিষ্যতে আমি বায়োলজি নিয়েই এগোবো, প্রচুর মানে যেটাকে আমরা বলি বায়োলজিস্ট হব, রিসার্চ করব, আমার অনেক খিদে বায়োলজির, সেই ক্ষেত্রে তোরা মোটা বইটা পড়, অবশ্যই পড়, কারণ ওই জ্ঞানের কোনো তুলনা হয় না, ওই জ্ঞানের কোনো বিকল্প নেই, যত জানবি তত ভালো। কিন্তু বাকি দুটো ক্যাটাগরি, একটা ক্যাটাগরি হচ্ছে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছিস, নিট বল, জেই বল, জেই স্টুডেন্টরা তো অনেকে বায়োলজি নেয়, যারা নিটের জন্য রেডি হচ্ছিস, যারা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছিস, তাদের জন্য ওই মোটা বইটা পড়িস না, এক তো শেষ করতে পারবি না অত মোটা বই, কম্পিটিটিভ এক্সামে একটা আলাদা প্রিপারেশন থাকে, একটা আলাদা প্রেশার থাকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের একটা আলাদা প্রেশার থাকে। আর এক দল যারা হয়তো অত চাপ একসঙ্গে নিতে পারছিস না, অতটা চাপ মনে হচ্ছে যে স্যার এত 1000 পাতার বই কি করে শেষ করবো এক বছরে। তো এই দুটো ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য আমি বলবো যে এক সাতরা পাবলিকেশনের একটা টিভি নাম্বার দেওয়া বই হয়, জাস্ট দোকানে গিয়ে বলবি এরকম দেখতে, এবছর এরকম রংটা করেছে, এটা একদম এবছরেরই বই, আমি নিজে কিনে ছবি তুলে স্ক্যান করে এখানে এনেছি, সাতরার বলবি টিভি নাম্বার দেওয়া বই। টিভি নাম্বার দেওয়া বই দোকানে গিয়ে বললে এই বইটা দেবে, এটা সরু 300 350 পাতা বোধহয়। আর একটা ব্রহ্মাস্ত্র, যারা কম্পিটিটিভ এক্সামে রেডি করছিস, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিস, নিট বা জেনপাস এরকম কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন যারা নিচ্ছিস, তাদের জন্য কিন্তু ভাই এটার কোনো বিকল্প নেই। এটা কি? এটা হচ্ছে এনসিইআরটির জীববিদ্যা, যারা বাংলা ভার্সনে নিবি, আর যারা ইংলিশ ভার্সন নিবি তো বায়োলজি বলে লেখা থাকবে এখানে।
বায়োলজি বলে লেখা থাকবে। NCERT যেটা কেন্দ্রীয় সরকারের বই, সেই কেন্দ্রীয় যেটা CBSE স্টুডেন্টরা পড়ে, তোদের CBSE বোর্ডের কোনো বন্ধু থাকলে তাদেরকে জিজ্ঞাসা করবি, তাদের এটা মেইন টেক্সট বই এইটা। এবং জীববিদ্যা যে বইটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ত্রিপুরা সরকারের বানানো। এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে বানানো মানে লেখা আর কি, ত্রিপুরা সরকার প্রকাশ করেছিল এটা। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সব জায়গায় পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়, হ্যাঁ, বইয়ের দোকানে বললে আনিয়ে দেয়, কলেজ স্ট্রিটে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। এটা এমন নয় যে ত্রিপুরায় পাওয়া যাবে, পশ্চিমবঙ্গেও পাওয়া যায়। এবং এটা PDF-ও পাওয়া যায়। কিন্তু তোরা যদি লিখিস গুগলে গিয়ে যে NCERT 11 বায়োলজি বুক, ইংলিশ ভার্সন যদি হয় ইংলিশ ওটা লিখতে হয় না, বাংলা হলে বেঙ্গলি ভার্সন লিখতে হয়, লিখে তুই PDF-ও পেয়ে যাবি। তো যাদের PDF পড়তে সুবিধা, যারা PDF পড়তে, অনেকে তো PDF পড়তে পারে না, যারা PDF পড়তে পারে তারা PDF-ই নামিয়ে নিবি, শুধু শুধু কিনবি না। আর এটা খুব সস্তা বই, সরকারি বই তো খুব সস্তা, 200-250 টাকা দাম হয় বোধহয়। এই বইটা নিবি আর এই বইটা নিবি। এই দুটো বই ওই দুটো ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য যারা হয়তো শুধু 12 অবধি বায়োলজি পড়তে চাইছে, তারপর আর বায়োলজি পড়তে চাইছে না, তারপর ধর ইঞ্জিনিয়ারিং পড়বে বা অন্য কোনো লাইনে যাবে, হ্যাঁ। আর যারা নিট দেবে, যারা কোনো একটা কম্পিটিটিভ এক্সাম দেবে, যাদের অত মোটা বই পড়ার সময় নেই, তাদের ক্ষেত্রে এই দুটো বই তোমাদের বাঁচাবে। আমি তোদেরকে বলছি, আমার কথাটা একটু বিশ্বাস কর, এই দুটো বই তোদেরকে বাঁচাবে লাস্ট মোমেন্টে, যখন তোরা মানে হাতড়াবি না, আমরা তো হাতড়াই লাস্ট এক সপ্তাহ যে কি পড়বো, কোথা থেকে পড়বো, কেন পড়বো, তখন এই দুটো বই তোকে একদম সেভিয়ারের মতন রক্ষা করবে। ক্লিয়ার? চলো এইবার আমরা দেখবো যে বায়োলজি পড়ে কি হবে, আমার ভবিষ্যতে কি প্রসপেক্ট আছে বায়োলজি পড়ে। দেখ, আমরা সবাই জানি যে বায়োলজি ডাক্তারি পড়ার ক্ষেত্রে কাজে লাগে, এটা তো সবাই জানি, এটা তো আলাদা করে কিছু বলার নেই। এবং তোরা জানিস বা অথবা জানিস না যে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা হয়, সারা ভারতবর্ষ জুড়ে একটাই পরীক্ষা এখন হয়, সেটা হচ্ছে নিট, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। এটা সবাই জানে, অনেকে নাও জানতে পারে, তোরা সবাই 11-এ উঠলি নাও জানতে পারি সেটার কথা। তো নিট কি? নিট হচ্ছে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা। কিন্তু স্যার এছাড়া কি, নিট ছাড়া কি করবো আমি বায়োলজি পড়ে? দেখ, বায়োলজি পড়ে তুই আর কি কি পরীক্ষা দিতে পারবি বায়োলজি সাবজেক্টটা থাকলে? দিতে পারবি সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেগুলো, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তুই বায়োলজির যে কোনো একটা স্ট্রিম নিয়ে ভর্তি হতে পারবি। CUET-র ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে আছে বিশ্বভারতী ইউনিভার্সিটি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, JNU, BHU, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, পন্ডিচেরি ইউনিভার্সিটি, এরকম যেগুলো একদম বিখ্যাত, এগুলো কিন্তু একদম নাম করা ইউনিভার্সিটি, তোরা একটু গুগল করলেই পেয়ে যাবি। এই সমস্ত নাম করা সেন্ট্রাল ইউনিভার্সিটির এন্ট্রান্স, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে কিন্তু আমার CUET দিতে হবে, ঠিক আছে? তাহলে CUET বায়োলজির যে কোনো লাইনে দিতে পারবি, বটনি, জুলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, অনেক লাইন হয়, বায়োকেমিস্ট্রি, অনেক লাইন হয়, যে কোনো একটা লাইনে যে কোনো একটা এতে তুই BSc করতে পারবি। ক্লিয়ার? নেক্সট কি? অবভিয়াসলি BSc অনার্স করতে পারবি, তুই BSc অনার্স করতে পারবি, তুই বটনিতে করতে পারবি, তুই জুলজিতে করতে পারবি, তুই ফিজিওলজিতে করতে পারবি, আমার সাবজেক্ট ফিজিওলজি, ঠিক আছে, ফিজিওলজিতে করতে পারবি, তুই মাইক্রোবায়োলজিতে করতে পারবি, হ্যাঁ, এগুলো সব সরকারি কলেজ তুই পেয়ে যাবি। এছাড়া আমরা কি পাবো? বায়োটেকনোলজি পাবো, এটা খুব একটা সরকারি কলেজে বেশি পাওয়া যায় না, প্রাইভেট কলেজে পাওয়া যায়। বায়োটেকনোলজি তুই পড়তে পারিস চাইলে, বায়োকেমিস্ট্রি তুই পড়তে পারিস চাইলে। এইগুলো আমাদের হেল্প করছে। তাহলে নিট তো আমি দিচ্ছি, তার পাশাপাশি আমি একই সিলেবাস পড়ে, একই পড়াশোনা করে, এগুলোর জন্য কিন্তু তোকে আলাদা কোনো পড়াশোনা করতে হচ্ছে না, একই পড়াশোনা করে নিট, CUET, BSc। নেক্সট আমরা কি দিতে পারি? আইজার অ্যাপটিটিউড টেস্ট, IAT, আইজার অ্যাপটিটিউড টেস্ট। আইজারের ফুল ফর্ম হচ্ছে, এটা আইজারে পাবি, তুই আইজারে পাবি, আমাদের কল্যাণীতে আছে আইজার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন রিসার্চ, E ফর এডুকেশন মনে হচ্ছে, আমি একটু বলে যাচ্ছি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ
সায়েন্স অ্যান্ড এডুকেশন অ্যান্ড রিসার্চ, এরকম কিছু একটা ফুল ফর্মটা। আইজার খুব ভালো একটা ইনস্টিটিউট, এখান থেকে বেরোলে এখান থেকে একেবারে 5 বছর BS MS ডিগ্রি করে বেরোবি এবং বেরিয়ে ডাইরেক্ট PhD-তে ঢুকে যাওয়ার সুযোগ থাকে ওখান থেকে, ভীষণ ভালো জায়গা। ঠিক আছে, তো IIT দিয়ে আমরা কি পাচ্ছি, আইজারে আমরা চান্স পাচ্ছি। আইজার কল্যাণী হতে পারে, হ্যাঁ, আর অনেক জায়গায় আমাদের আইজার আছে। এছাড়া আমরা কি দিতে পারি, এছাড়া আমরা দিতে পারি জেনপাস, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি সুযোগ হয় এটাতে, ছেলেদের সিট খুব কম থাকে কিন্তু মেয়েদের সিট অনেক বেশি থাকে। জেনপাস দিয়ে আমি কি করতে পারি, নার্সিং, BSc নার্সিং। নার্সিংয়ে আমার একদম জেনপাস দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যে আমাদের কলেজগুলো আছে সেখানে আমি জেনপাস দিতে পারি। এছাড়াও আরো দু একটা জায়গা আছে যেখানে তোর বায়োলজি খুব ইম্পর্টেন্স দিয়ে লাগবে। তার মধ্যে একটা হচ্ছে ফার্মেসি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে, মজার নয় অ্যাকচুয়ালি, মানে ব্যাপারটা খুবই আয়রনি আর কি, যে ফার্মেসি পরীক্ষার যে এন্ট্রান্স, সেটা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে দিতে হয়, সেখানে বায়োলজি পড়তে লাগে না, সেখানে বায়োলজি পরীক্ষা হয় না, ফিজিক্স আর কেমিস্ট্রি হয়। কিন্তু ফার্মেসি যেই তুই পড়তে ঢুকবি, B.Pharm যেই পড়তে ঢুকবি কোনো একটা কলেজে, সেখানে কিন্তু তোকে প্রথম বছরে এক গাদা ফিজিওলজি বায়োলজি পড়তে হবে। যার 11-12-এ বায়োলজি একেবারে ছিল না, যে লাস্ট মাধ্যমিকে বায়োলজি পড়েছে, সে কিন্তু ফার্মেসিতে গিয়ে খুব বড় ধাক্কা খাবে। কারণ ফার্মেসি যখন পড়তে শুরু করবি তখন কিন্তু বায়োলজি খুব স্বাভাবিক না, ফার্মেসি মানে তো ওষুধ নিয়ে পড়াশুনো, তো ওষুধ নিয়ে পড়তে গেলে তোকে তো মানুষের দেহটা সম্পর্কে জানতেই হবে। তাহলে 11-12-এ যারা বায়োলজি নিয়েছিস তারা কিন্তু ফার্মেসিতে গিয়েও খুব উন্নতি করতে পারবি। ক্লিয়ার? তো এই কয়েকটা হলো, এর বাইরেও আরো অনেক লাইন আছে। তো যারা এখনো ভাবছিস যে স্যার বায়োলজি নেবো কি নেবো না, নিলে তো যদি নিট না হয় স্যার কি করব, তাহলে আমি বলে দিলাম এতগুলো লাইন আছে। আর একটা লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের পাবডেট। এটা হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলার ডিগ্রি এন্ট্রান্স টেস্ট, পাবডেট। প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তুই লাইফ সায়েন্স নিয়ে ভর্তি হতে পারবি। ওদের কিন্তু বোটানি জুলজি বলে কিছু হয় না, ওদের একটাই পরীক্ষা, একটাই বায়োলজির সাবজেক্ট, সেটা হচ্ছে লাইফ সায়েন্স, এবং PhD-র ক্ষেত্রে খুব সুবিধা পাওয়া যায় যারা লাইফ সায়েন্সে BSc করে। তাহলে পাবডেট হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলার ডিগ্রি মানে BSc এন্ট্রান্স টেস্ট। ক্লিয়ার? তাহলে এইগুলো হলো আমার বায়োলজি। এবার আমি দেখবো যে বায়োলজি স্যার আমি কি কি সাবজেক্ট কম্বিনেশনের সঙ্গে পাবো। দেখ এখানে একটা জিনিস দেখ, এটা হচ্ছে সব থেকে ভালো বায়োলজি। আমাদের এটা জানিস, তোদের নিশ্চয়ই কাউন্সিল থেকে এইগুলো দিয়েছে বছর, নতুন যে ইয়েগুলো হবে সাবজেক্ট কম্বিনেশন। বায়োলজি কিন্তু একা, বায়োলজির সঙ্গে কোনো অর নেই। ফিজিক্স নিলে নিউট্রিশন নেওয়া যাবে না, কেমিস্ট্রি নিলে জিওগ্রাফি নেওয়া যাবে না, ইকোনমিক্স নিলে অ্যানথ্রোপোলজি নেওয়া যাবে না, ম্যাথামেটিক্স নিলে এগ্রিকালচার নেওয়া যাবে না, স্ট্যাটিস্টিক্স নিলে আমরা সাইকোলজি নিতে পারবো না, কিন্তু বায়োলজি নিলে আমি যে কোনো সাবজেক্ট অন্য নিতে পারবো, এইগুলো যা যা আছে। ঠিক আছে? তাহলে যারা নিট এবং JEE দুটোই দিতে চাস, তারা কিন্তু অবশ্যই PCMB নিবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি, তারা কিন্তু অবশ্যই নিবি। এবং আমি কিন্তু একটা সাজেশন দেব যে যারা শুধু নিট দিবি, ধর JEE দিবি না ভাবছিস, তারাও কিন্তু PCMB নে। কারণ ফিজিক্স বুঝতে গেলে ম্যাথামেটিক্সের ছাড়া, হেল্প ছাড়া হবে না। আমরা ভাবি যে ফিজিক্স পড়ে নেবো স্যার, ম্যাথামেটিক্স যেটুকু লাগবে শিখে নেব, যেটা আমাদের সাবজেক্ট সিলেবাসে থাকে না, আমরা কোনো দিন সেটা পড়ি না, হয় না, ওটা সম্ভব নয়। হয়তো 0.001% স্টুডেন্ট সেটা করতে পারে। সো আমার এটা রিকোয়েস্ট, যারা JEE এবং নিট দুটোই দিতে চাস বা না চাস, যারা শুধু নিটও দিতে চাস, তারা কিন্তু PCMB 4টে সাবজেক্টই নেই। ক্লিয়ার? আচ্ছা, আরো একটা কথা বলি, PCMB নিতে গেলে অন্তত ভাই মাধ্যমিকে একটু ঠিকঠাক নম্বর পেলে তবেই নিস। অনেক স্কুল দিয়ে দেবে 35%-এ পিওর সায়েন্স, নাচতে নাচতে নিস না। ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স যেটা পড়ে এসেছি সেটা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 9-11-এর। আমি কিন্তু প্রথম দিন এটা বলছি, আমি ভয় দেখাচ্ছি না, আমি বাস্তব জিনিসটা বলছি, যে আমার একটা স্কুল স্টুডেন্ট টানার জন্য সে সায়েন্স দিয়ে দিল 35% নাম্বারে, কিন্তু সেই 35% নাম্বারে নিয়ে ঢুকে তোর কিন্তু একটা বছর নষ্ট করে দিতে পারে সেই স্কুলের তো কোনো দায় নেবে না স্কুল, তাই না? তাহলে PCMB নিবি তারাই যাদের মাধ্যমিকে একটু ভালো নম্বর আছে, অন্তত 500, 550 এরকম নম্বর আছে। 600 থাকলে তো খুব ভালো, 500, 550 যাদের নাম্বার আছে তারা PCMB নেই, কোনো সমস্যা নেই। কারণ 4টে সাবজেক্টই বুঝতে পারছিস বেশ, মানে তোকে সময় দিয়ে পড়তে হবে এবং একটা আলাদা ফাউন্ডেশন লাগে, একটা বেসিক নলেজ লাগে, মাধ্যমিকের নলেজটা লাগে।
এবং সায়েন্স গ্রুপে যাদের 200-র ওপর নম্বর আছে, মানে 300-এ আর কি, অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স 300 যাদের 200-র ওপর নাম্বার আছে তারাই পিসিএমবি নিবি নে, এটা আমার রিকোয়েস্ট। ঠিক আছে, এবার যদি বলিস যে স্যার না আমি নিট ফিট অত কিছু দেবো না, আমি ভবিষ্যতে বায়োলজি নিয়েই পড়তে চাই, বিএসসি করতে চাই, এসব করতে চাই, তাদের ক্ষেত্রে আমি শুধুমাত্র তাদের ক্ষেত্রে আমি বলছি তারা ম্যাথামেটিক্স, যদি মনে হয় যে স্যার ম্যাথামেটিক্সে খুব ভয় পাই কিন্তু স্যার আমি কষ্ট করে পরিশ্রম করে ফিজিক্স কেমিস্ট্রিতে উতরে যাব, তাদের ক্ষেত্রে তোরা পিসিবি নিয়ে নে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে নে, তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে নে, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে নে, সহজ, একদম একদম সহজ। আর একটা, এটা ছেলেদের স্কুলে চট করে এই কম্বিনেশনটা দিতে চায় না, মেয়েদের স্কুলে খুব এই কম্বিনেশনটা চলে, যেটাকে আমরা বায়োসায়েন্স বলি। অ্যাকচুয়ালি আগে আমাদের সময় বায়োসায়েন্স বলা হতো যারা ম্যাথস নিত না, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতো তাদেরকে বায়োসায়েন্স বলা হতো। কিন্তু এখন দেখি সব পাল্টে গেছে হিসাবপত্র, এখন ফিজিক্স না নিলেও বায়োসায়েন্স হয়। সেক্ষেত্রে আমার বহু স্টুডেন্টকে আমি দেখেছি এই কম্বিনেশনটা নিতে, সেটা হচ্ছে কি বায়োলজি, কেমিস্ট্রি, নিউট্রিশন, আর তার সঙ্গে হয় কম্পিউটার অ্যাপ্লিকেশন নেয়, কেউ ইভিএস নেয়, কেউ ফিজিক্যাল এডুকেশন নেয়, সেটা নানান রকম নিতে পারে। তাহলে এটাকে বায়োসায়েন্স বলা হয় এখন, এগুলো কোনো অফিসিয়াল টার্ম নয়, এগুলো লোকের মুখে মুখে চলে আর কি। এটাকে বেশিরভাগ স্টুডেন্টরা মানে ইয়েরা বায়োসায়েন্স বলে, যে বায়োলজি, কেমিস্ট্রি, নিউট্রিশন আর কম্পিউটার অ্যাপ্লিকেশন। শুধু আমি একটা রিকোয়েস্ট করব যে বায়োলজি যদি নিস তার সঙ্গে দয়া করে কেমিস্ট্রিটা কিন্তু নিস। একেবারেই কেমিস্ট্রি ছাড়া বায়োলজি নিলে কি হবে, যে যারা তোদের মধ্যে পরে বায়োলজি নিয়ে পড়তে চাস তাদের জন্য আমি বলছি, যারা বায়োলজি নিয়ে পড়তে চাস না তাদের দরকার নেই, কিন্তু যাদের বায়োলজি নিয়ে ভবিষ্যতে পড়তে চাস, কোনো কলেজ কিন্তু কেমিস্ট্রি ছাড়া বায়োলজি দেবে না। আমি যে কলেজে পড়েছি সেটা তো মিশনারি কলেজ ছিল, সেখানে তো ফিজিক্স ছাড়াও বায়োলজি দেবে না। তো অনেক কলেজে যারা ফিজিক্স ছাড়াও বায়োলজি দেবে না, কিন্তু মানে এই কম্বিনেশনটা মিনিমাম হতে হবে বায়োলজি, বোটানি, জুলজি নিয়ে পড়তে গেলে। ঠিক আছে, কিন্তু যাদের একেবারে, অনেক কলেজ দেয় কেমিস্ট্রি শুধু থাকলেই বায়োলজি দেয়, কিন্তু কেমিস্ট্রি ছাড়া কিন্তু বায়োলজি দেবে না। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, নেক্সট, এইটা একদম এই আগের বছর থেকে নতুন শুরু হলো, মানে কোনো দিন এর আগে বায়োলজি বল বা এই সাবজেক্টগুলো কিন্তু আর্টসের যে ইয়ে ছিল সেখানে থাকতো না। কিন্তু এরকম অনেক স্টুডেন্ট আমি নিজে দেখেছি যে তারা ভবিষ্যতে ধর আর্টসের কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়বে, হিস্ট্রি, জিওগ্রাফি, যদিও জিওগ্রাফিতে কিন্তু বিএসসি ডিগ্রি হয় আমাদের রাজ্যে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, বাংলা, এরকম ভালো ভালো সাবজেক্টগুলো নিয়ে আর্টস পড়বে। হ্যাঁ, তাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বায়োলজিটা খুব তাদের মানে পছন্দের একটা বিষয়, শুধুমাত্র তাদের সাবজেক্ট কম্বিনেশন নেই বলে তারা নিতে পারে না। ঠিক আছে, কিন্তু WBCHSC কিন্তু এবছর থেকে কিন্তু, সরি আগের বছর থেকে কিন্তু তোদের এই দরজাটা খুলে দিয়েছে। ধর তোরা ভবিষ্যতে বায়োলজি নিয়ে পড়তে চাইছিস না, কিন্তু স্যার আমার 9-10 তো লাইফ সায়েন্সটা খুব ভালো লাগতো, 11-12টা বায়োলজিটা আরেকটু জানতে চাই, 11-12 লেভেলে আমি একটু জানতে চাই, সেক্ষেত্রেও কি স্যার ফিজিক্স কেমিস্ট্রি না হলে হবে না? WBCHSC আগে কিন্তু দিত না, এখন আগের বছর থেকে দিচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু তুই অবশ্য পলিটিক্যাল সায়েন্স নিলে বায়োলজিক্যাল সায়েন্স নিতে পারবি না, এই দুটোর মধ্যে অর আছে, বাকি তুই যা খুশি নে, এডুকেশন, নিউট্রিশন, ফিলোসফি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, সোশিওলজি, এইগুলোর সঙ্গে কিন্তু তুই বায়োলজিক্যাল সায়েন্স নিতে পারিস। কিন্তু এক্ষেত্রে ভুলেও ভাবিস না ভবিষ্যতে তুই বায়োলজি নিয়ে এগোতে পারবি বিএসসিতে, কারণ বায়োলজির সাথে কেমিস্ট্রি না থাকলে এক তো ভবিষ্যতে এগোনোটা খুব কঠিন হয়ে যাবে, যাদের কেমিস্ট্রি নলেজ নেই 11-12-এর, এমনকি ফিজিক্সের নলেজও লাগে হায়ার ক্লাসে, বিএসসি ক্লাসে, প্লাস বেশিরভাগ কলেজ দেবে না, কোনো কলেজই আমার মনে হয় না দেবে। ক্লিয়ার? এবারে হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, আমরা কিভাবে পড়ব। তার প্রথম কথা হচ্ছে আমার এটা এমসিকিউ পরীক্ষা, তাও আবার ওএমআর শিটে পরীক্ষা। আমরা কোনোদিনের আগে ওএমআর শিটে পরীক্ষা দিইনি, তাহলে আমাকে কি করতে হবে, অনেক বেশি খুঁটিয়ে বই পড়তে হবেই শুধু নয়, দোকানে যাবি, গিয়ে ওএমআর শিট কিনবি, ওএমআর শিট কিনতে পাওয়া যায়, ওএমআর শিট কিনে বাড়িতে রেগুলার পরীক্ষা দিবি, অন্তত সপ্তাহে 1-2 করে পরীক্ষা দিবি, তখন গিয়ে বুঝবি ওই গোল করা আর ওখানে আমার 2 নম্বর অপশনটা ঠিক, ওখানে আমি 3 নম্বরে গোল করে দিলাম, এটা যে কতবার হবে বাড়িতে পরীক্ষা দিতে গেলে, আমি স্টুডেন্ট নিয়ে ঘাঁটি বলে আমি জানি যে স্যার সব উত্তর জানতাম, স্যার গোল করতে ভুল করে দিয়েছি, এইটা ভীষণ শোনা যায়। তাহলে ওএমআর শিটে রেগুলার ওএমআর শিট কিনে রেগুলার প্র্যাকটিস করতে হবে,
একটা করে চ্যাপ্টার হয়ে গেলে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, অনুশীলনীতে এমসিকিউ আছে, করো যত পারো। অনেক বেশি খুঁটিয়ে বই পড়তে হবে, অনেক বেশি খুঁটিয়ে বই পড়তে হবে, অনেক বেশি খুঁটিয়ে কিন্তু আমাদের বই পড়তে হবে। অনেক খুঁটিয়ে ধরে ধরে প্রতিটা এক্সাম্পল ধরে ধরে। আগে হতো কি, এটা তো জানি স্যার, বানিয়ে লিখে দেবো একটা কিছু, অত মুখস্থ করতে পারছি না। এখন তুমি একেবারে জানলে একে এক, না জানলে একে শূন্য, কোনো মাঝামাঝি ব্যাপার নেই। 35 নম্বরটা থেকে যে কোথায় নামতে নামতে 20-তে এসে থেমে যাবে, 15টা এমসিকিউ ভুল করা কোনো ব্যাপারই না। যদি তোকে সেরকম সত্যি স্ট্যান্ডার্ড এমসিকিউ দেওয়া হয় না, 15টা এমসিকিউ ভালো স্টুডেন্টরা ভুল করে ফেলতে পারে। এক তো অন্যমনস্ক থাকলে হবে না। তাহলে এই মাইন্ডসেটটা একদম বছরের শুরু থেকে রাখতে হবে যে আমাকে এমসিকিউ পরীক্ষা দিতে হবে, আমার বানিয়ে গল্প লেখার দিন আর নেই। এটা সংজ্ঞা দিয়ে দিল স্যার, সংজ্ঞা তো মোটামুটি একটা বানিয়ে লিখে দেওয়া যায়, পার্থক্য তো স্যার বানিয়ে লিখে দেওয়া যায়, লিখে দেবো। এখানে একেবারে পার্থক্য মেনশন করে দেবে, বলে 4টা অপশন দিয়ে দেবে, কোন পার্থক্যটা বলো এবারে, ঠিক ক্লিয়ার? তাহলে বই পড়তে হবে, যে কোনো একটা বই। আমি বললাম টিভি নাম্বার দেওয়ার এনসিআরটি পড়লে যথেষ্ট তোদের ক্লাস 11 লেভেলে, এটা করতে হবে। আর একটা বুদ্ধিমানের কাজ করতে হবে। সায়েন্স নিচ্ছিস তো, বুদ্ধিটা খাটাতে হবে। সেটা হচ্ছে এই সেমিস্টারে কিন্তু স্কুলের টিচার প্রশ্ন করবে। তাহলে একটু অন্তত স্কুলে গিয়ে গিয়ে টিচাররা কোন বই ফলো করছে, টিচাররা কোন চ্যাপ্টারের উপর জোর দিচ্ছেন, হ্যাঁ, শিক্ষক শিক্ষিকারা ক্লাসে পড়ানোর সময় টুক করে কোথাও বলছেন কিনা যে এটা ইম্পর্টেন্ট, এটা লিখে নাও, ওটা নোট করে নাও, এটা বইয়ে দাগ দিয়ে নাও, এগুলো একটু খেয়াল করবি, কারণ ওনারাই তো কোয়েশ্চেন করবেন, ওই ম্যাডাম বা স্যারেরাই তো প্রশ্ন করবেন। তাহলে একটু স্যার ম্যাডামদের, ম্যাডাম এটা কোথা থেকে পড়বো, বা স্যার ওই বইটা পড়বো, ওই বইয়ের এমসিকিউ গুলো করবো। আর স্যারেদের বডি ল্যাঙ্গুয়েজ বা ম্যাডামদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই তুই বুঝে যাবি, বড় হচ্ছিস ঠিক বুঝে যাবি যে স্যারেরা অ্যাকচুয়ালি কোনগুলোকে ইম্পর্টেন্ট বলতে চাইছেন আর কোনগুলোকে বলছেন না। ব্যাপারটা হচ্ছে ক্লাস 11-এর পরীক্ষা সব থেকে বেশি আনপ্রেডিক্টেবল, বিকজ এটা তো কোনো ইউনিফর্ম নয়, এটা তো কাউন্সিল প্রশ্নই করবে না, প্রশ্ন তো করবে প্রত্যেকটা স্কুল নিজেদের মতন করে। তো স্কুলের প্রশ্নের ক্ষেত্রে মানে আমার কোনো সাজেশনই কিছু চলবে না, এখানে পুরোপুরি তোদের স্কুলের টিচারদের ওপর তোদের ডিপেন্ড করতে হবে, তারা কিভাবে পড়াচ্ছেন, কোন চ্যাপ্টার কিভাবে গাইড করছেন। ক্লিয়ার? তাহলে কি কি করবো স্যার? বায়োলজি তো নিয়ে নিয়েছি স্যার, কি কি করব? প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মুখস্থ করার চ্যাপ্টারগুলোকে আলাদা করতে হবে, আর বোঝার কনসেপচুয়াল চ্যাপ্টারগুলোকে আলাদা করতে হবে। প্রথমে এটা নিজেকে হোমওয়ার্ক করে নিতে হবে যে স্যার এইগুলো আমার মুখস্থ করার চ্যাপ্টার, এইগুলো আমার কনসেপচুয়াল চ্যাপ্টার। যেগুলো মুখস্থ করার চ্যাপ্টার, সেই মুখস্থ করার চ্যাপ্টারগুলো বারবার পড়তে হবে, আর কনসেপচুয়াল যেগুলো, সেই ক্লাসগুলো খুব মন দিয়ে করে তার অ্যাপ্লিকেশনগুলোকে বুঝতে হবে, যে কখন এনজাইম কিভাবে কাজ করছে, সেল ডিভিশনের কোন স্টেজে কি হচ্ছে। কনসেপচুয়াল চ্যাপ্টার তো গল্পের মতন হয়, একটা গল্পের মতন হয়, যে এর পরে এই ঘটনাটা ঘটে, তারপরে ওই ঘটনাটা ঘটে, ওটা না ঘটলে এটা ঘটতো, এটা না ঘটলে ওটা ঘটতো, এই জিনিসগুলো করতে হবে। আর কি করতে হবে? প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে পাগলের মতন। আমি বড় বড় করে লিখে দিলাম, প্রচুর, যত পারবি, মানে দিনে 100টা এমসিকিউ করলেও হয়তো কম পড়বে। প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, যেখানে যা এমসিকিউ পাবি। যারা নিট দিবি না বলে ভাবছিস, তারাও একটা নিটের ভালো বই কিনে নিয়ে এমসিকিউ কর, কারণ এমসিকিউ প্র্যাকটিস করা দেখবি বেশিরভাগ ক্ষেত্রে হয় 4টে অপশনের মধ্যে 2টো অপশন আমি জানি হবে না, বাকি 2টো অপশনের মধ্যে কনফিউজড, কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না। স্যার দুটোই তো ঠিক লাগছে, স্যার 4টে অপশনই ঠিক লাগছে, 3টে অপশনই ঠিক লাগছে। এমসিকিউ করা কিন্তু একটা রিফ্লেক্স, একটা প্রতিবর্ত ক্রিয়া। মাধ্যমিকে পড়ে এসেছিস তো, প্রতিবর্ত ক্রিয়া, এবং সেটা ওএমআর শিটে প্র্যাকটিস করা, ওএমআর শিটে গোল করাটাও একটা টাস্ক, একটা রিফ্লেক্স। চলো, আর স্যার কি কি করব না, কোন জায়গাগুলোতে আমি বেশি সময় নষ্ট করে ফেলছি, কোন জায়গাগুলো আমি কি কি করব না। এক হচ্ছে, কোনো সাবজেক্ট নিয়ে অকারণ চাপ নিবি না। যে কোনো জিনিস নিয়ে আমরা যদি অকারণ চাপ নিয়ে নিই, তখনই আমাদের সাবজেক্টটা আর ভালো লাগে না। অকারণ চাপ একদম নিবি না। 2 হচ্ছে, যখন পড়তে বসবি মোবাইল ফোনটাকে একেবারে বন্ধ করে উল্টো করে রেখে দিবি।
সাইলেন্ট করে উল্টো করে রেখে দিবি। মোবাইল ফোনটা যদি সোজা থাকে, মেসেজ এলো বন্ধুদের, কোনো একটা কিছু নোটিফিকেশন এলো, চোখে পড়বে। তাহলে যখন পড়তে বসবি, যেটুকু সময় পড়বি সেটুকু সময় যেন সলিড পড়াশুনো হয়, অ্যাজ ইফ যেন বাইরে সুনামি হয়ে গেলেও তোকে সেটা এফেক্ট না করে। যেটুকু সময় পড়িস, সারাদিন মাথা দুলিয়ে দুলিয়ে এক তো পড়ার সময় পাবি না, কদিন পর যখন স্কুল খুলে যাবে, প্র্যাকটিক্যাল খাতা লেখা, অমুক তমুক, হাজারটা টিউশন, অমুক তমুক শুরু হয়ে যাবে, তখন এমনি অত সময় পাবি না। আর যেটুকু সময় পাবি সেটুকু সময়কে ইউটিলাইজ কর। অনেকে রাত জেগে পড়াশুনো করে, অনেকে ভোরবেলা উঠে পড়াশুনো করে, অনেকে দুপুরবেলায় পড়াশুনো করে। যে সময়টাতে তুই ছোটবেলা থেকে তোর শরীর তুই সব থেকে ভালো বুঝতে পারবি, যে সময়টাতে পড়াশুনো করলে তোর মাথা ভালো কাজ করছে, সেই সময়টাকে বেছে নে। আমি যেমন রাত জেগে পড়াশুনো করতাম, তোদের বয়স থেকে আমি রাত জেগে পড়াশোনা শুরু করেছি, এখন মোটামুটি প্যাঁচার সমগোত্রীয় হয়ে গেছি। ক্লিয়ার? তাহলে আমি প্রথমেই যে লিস্টে আমি রাখবো কি কি করবো না, লিস্টে আমি যদি রাখি, তাহলে আমি রাখবো যে পড়াশোনার সময়টাতে খুব মন দিয়ে, মনোযোগ দিয়ে, মোবাইল ফোনটাকে বন্ধ করে উল্টো করে রেখে আমরা পড়াশোনা করব। 2 নাম্বার হচ্ছে যেটা আমরা করব না, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সব চ্যাপ্টার মুখস্থ করে পড়তে যাব না, এক তো শেষ করতে পারবো না। বিশেষ করে কোষের যে ইউনিটটা মুখস্থ করে তুই জীবনে শেষ করতে পারবি না। বুঝে পড়া, বুঝে পড়ার ওই চ্যাপ্টারগুলোই আদর্শ। কোনগুলো মুখস্থ করবো? সায়েন্টিফিক নেম মুখস্থ করবো, বারবার পড়বো। ক্লিয়ার? আর 3 হচ্ছে নিজের মন মর্জি মতন নয়, প্রথমে একটা রুটিন বানিয়ে নেওয়া। মন মর্জি মতন পড়াশোনা চলবে না, রুটিন বানিয়ে নেওয়া যে আমি এই সপ্তাহে এই এই সাবজেক্ট পড়বো। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কি কি করব না। এবার যদি আমরা এক্সাম ক্যালেন্ডার, আমাদের স্টাডি ক্যালেন্ডার দেখি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যারা মার্চ মাস থেকে পড়াশোনা শুরু করে দিয়েছিস, অল দ্য বেস্ট, খুব ভালো কাজ করেছিস। কারণ অনেকে একদম কনফিডেন্ট থাকে বায়োলজি নেবই, তারা মার্চ মাস থেকে পড়াশোনা শুরু করে দিয়েছিস। আশা করি এপ্রিলে তোদের অন্তত প্রথম ইউনিটটা শেষ হয়ে গেছে। প্রথম ইউনিটটা শেষ না হলেও প্লান্ট কিংডম অবধি তো শেষ হয়েই গেছে, তাহলে তোরা তো খুব লাভে আছিস। আর যারা মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর পড়াশোনা শুরু করলি, বা ধর এপ্রিলের শেষ থেকে পড়াশোনা শুরু করেছিস, স্যার ভালো টিচার পাইনি বা ভালো বই পাইনি, বাজারে বই ছিল না স্যার, তাদের জন্য আমি কিন্তু বলছি 4 মাসেও আমাদের সিলেবাস কমপ্লিট করা সম্ভব। কিভাবে সম্ভব? মে মাসের 1 তারিখ থেকে, আজকে যদিও একটু অনেক দিন হয়ে গেছে, তাও চেষ্টা করবি, মে মাসের 1 তারিখ থেকে মোটামুটি জুন মাসের 15 তারিখ, জুন মাসের 15 তারিখের মধ্যে আমাদের কি শেষ করতে হবে? ইউনিট 1। জুন মাসের 15 তারিখের মধ্যে আমার শেষ করতে হবে ইউনিট 1, করতেই হবে। তারপরে আমার জুন মাসের 16 তারিখ থেকে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, জুন মাসের 16 তারিখ থেকে জুলাই মাসের 15 তারিখের মধ্যে, জুন মাসের 16 তারিখ থেকে 15 তারিখের জুলাই মাসের 15 তারিখের মধ্যে আমার শেষ করতে হবে ইউনিট 2। এখানেও 4টে চ্যাপ্টার আছে, 1 মাসের মধ্যে। আর আমি জুলাই মাসের 16 তারিখ থেকে অগাস্ট মাসের আরেকটু বেশি লাগবে, কারণ ওই চ্যাপ্টারগুলো বড় বড়, ধর 25 তারিখ অবধি। জুলাই মাসের 16 তারিখ থেকে অগাস্ট মাসের 25 তারিখ অবধি, এই সময়টাতে আমি কি করব? ইউনিট 3। বাকি যে 1 সপ্তাহ পরে রইলো, আর সেপ্টেম্বরে তো জবে থেকে পড়া স্টার্ট হবে, এই পরীক্ষা স্টার্ট হবে, ততদিন অবধি আমি কি করব? ততদিন অবধি আমি রিভিশন করব। বিশেষ করে ইউনিট 1 আর ইউনিট 2 রিভিশন করব, যেটা আমি একদম ভুলে গেছিলাম। রিভিশন করব স্পেশালি ইউনিট 1 আর ইউনিট 2। এইভাবে একটা এক্সাম ক্যালেন্ডার বানিয়ে ফেল। আর যারা মার্চ মাস থেকে পড়াশোনা শুরু করে দিয়েছিস, তারাও কিন্তু চেষ্টা করবে জুলাই মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করা। তারা এই 25 দিনটা নিবি না, জুলাই মাসের মধ্যে পুরো সিলেবাস শেষ করে ফেলার চেষ্টা কর, যাতে পুরো অগাস্ট মাসে তোরা স্পেশালি ইউনিট 1 আর ইউনিট 2 রিভাইজ করিস, কারণ ওগুলো অনেকদিন আগে পড়েছিস, একে তো মুখস্থ করার চ্যাপ্টার সব মাথা থেকে বেরিয়ে যাবে। এইভাবে পড়াশুনো কর, তাহলে দেখবি কিন্তু আমার যতদূর মনে হয়, আমার যা ক্যালকুলেশন, তাতে কিন্তু খুব ভালোভাবে তোদের ফার্স্ট সেমিস্টার উতরে যাওয়ার কথা। ক্লিয়ার? তাহলে যারা মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছিস তাদের আরও একবার কংগ্রাচুলেশনস। আর যাদের মনে হয়েছে অতটাও ভালো হয়নি, তোমাদের খেলা এখনো ঘুরে যেতে পারে যদি তোমরা 11-12 ভালো করে পড়ো। আর যদি 11-12 না পড়ো, কোনো দিন খেলা ঘুরবে না, কিন্তু খেলা আরও একদম ফ্লপ যাবে।
ক্লিয়ার? চলো আজকে তাহলে এখানেই আমাদের ক্লাস শেষ হলো। আমাদের এই এসওই বাংলার যে 11-12 চ্যানেল, সেই এসওই বাংলার 11-12 চ্যানেল কিন্তু তোদের জন্য কি নিয়ে আসছে, একেবারে প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস 11 এবং ক্লাস 12-এর প্রতিটা চ্যাপ্টারের ডিটেইলড ওয়ান শট ভিডিও আমি, সাহিল স্যার এবং বর্ণালী ম্যাডাম আমরা তিনজন ভাগাভাগি করে পুরো 11 এবং পুরো 12-এর সমস্ত চ্যাপ্টারের ওয়ান শট নিয়ে আসছি। ক্লিয়ার? চলো আজকে টাটা।